উম ধরুন কেউ একজন জেনে শুনে একটা একেবারে জীবন্ত ফুটন্ত আগ্নেয়গিরির ঠিক পাশে গিয়ে দাঁড়ালো, আর সেখানে দাঁড়িয়ে সে একটা শীতল ঝরনার স্বপ্ন দেখছে। ব্যাপারটা শুনতে কেমন লাগে? মানে এক কথায় বলতে গেলে চরম অযৌক্তিক। একটা অবধারিত ধ্বংসের মুখে দাঁড়িয়ে প্রশান্তির খোঁজ করা। একদম চরম অযৌক্তিক। কিন্তু মানুষের মনস্তত্ত্ব, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে যখন বিষয়টা আসে, তখন এই অযৌক্তিক ব্যাপারটাই নাকি সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়ায়। আমরা তো যোগাযোগের ক্ষেত্রে সবসময় একটা স্পষ্টতা খুঁজি, তাই না? হ্যাঁ, আমরা ভাবি যে একটা যন্ত্র নষ্ট হলে যেমন বোঝা যায় ঠিক কোথায় সমস্যা, মানুষের সম্পর্কগুলো বোধহয় তেমনই, খুব হিসেবি। ঠিক তাই। কিন্তু প্রেমের ক্ষেত্রে মানুষ বলতে চায় একটা কথা, আর সেটা পৌঁছায় সম্পূর্ণ ভিন্ন কোনো অর্থ নিয়ে। তো এই শব্দের অদ্ভুত লুকোচুরির কারণে যে বিশাল মানসিক দূরত্ব তৈরি হয়, আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেরকমই একটা মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় প্রবেশ করতে যাচ্ছি। এবং আজকের উৎসটা কিন্তু দারুণ। হ্যাঁ, আমাদের আজকের উৎস হল জাকির পারভেজের বিখ্যাত পদ্মবতী সিরিজের একটা অবিস্মরণীয় চিঠি, দ্য লাস্ট টেস্টামেন্ট অফ এ ডিসপাইজড লাভার, বা এক প্রত্যাখ্যাত প্রেমিকের শেষ জবানবন্দি। এখানে কোনো সাধারণ প্রেমের কথা নেই, আছে মানুষের ইগো আর আত্মপক্ষ সমর্থনের একটা অদ্ভুত ব্যবচ্ছেদ। সত্যি বলতে এই চিঠিটা মানুষের চরম অহংবোধ আর নিঃশর্ত আত্মসমর্পণের একটা অসাধারণ কেস স্টাডি। একটা সম্পর্ক যখন ভাঙে তখন মানুষ কিভাবে নিজের দুর্বলতাকে আড়াল করে, মানে সেটাকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে চায়, তার একটা নিখুঁত নকশা পাওয়া যায় এখানে। হ্যাঁ, আর এই ইগোর খেলাটা কিন্তু একদম প্রথম লাইন থেকে শুরু। মানে চিঠির প্রেরক শুরুতেই নিজের একটা ভৌগোলিক বা বলা যায় মানসিক অবস্থান তৈরি করে নিচ্ছেন, নিজেকে একেবারে হৃদয়ের এক পলিমাখা প্রান্তরে দাঁড় করানোর একটা নগণ্য মানুষ বলছেন। আর যাকে চিঠিটা লেখা হচ্ছে সেই পদ্মবতীকে কিন্তু বসাচ্ছেন এক সুউচ্চ হিরণময় প্রাসাদে। ঠিক। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এটা তো অনেকটা আধুনিককালের কোনো পিআর বা পাবলিক রিলেশনস স্ট্র্যাটেজির মতো মনে হচ্ছে, তাই না? নিজেকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে একটা ভিকটিম কার্ড খেলা, যেন নিচ থেকে চিৎকার করে ওপরের কাউকে নিজের আর্তনাদ শোনানোর চেষ্টা চলছে। ঠিক বলেছেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই অবস্থানগত বৈপরীত্যটা আসলে কোনো বাস্তব দূরত্বের কথা বলছে না, এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা দূরত্ব। এর মাধ্যমে প্রেরক শুরুতেই একটা পাওয়ার ডায়নামিক্স বা ক্ষমতার ভারসাম্যহীনতা প্রতিষ্ঠা করে নিচ্ছেন। মানে পদ্মবতীকে রীতিমতো একটা দেবীর আসনে বসিয়ে দিচ্ছেন। একদম। আর এই সমীকরণে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত পংক্তিটা ব্যবহার করা, আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরাইয়া ফেলে আবারও ভরেছ জীবন নব নব, এটা একটা মাস্টার স্ট্রোক। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের এই লাইনটা তো স্রষ্টার কাছে সৃষ্টির একটা নিঃশর্ত সমর্পণের প্রতীক। ঠিক তাই। প্রেরক যেন একটা মোহনীয় আভ তৈরি করছেন এই বলে যে তিনি নিঃস্ব আর পদ্মবতী তাকে পূর্ণ করেছেন। কিন্তু মজার ব্যাপার হল, এই নিঃশর্ত আত্মসমর্পণের সুরটা কিন্তু খুব বেশিক্ষণ টেকে না। একটু পরেই এই সমর্পণের খোলসটা খসে পড়ে। যে মানুষটা একটু আগে নিজেকে নিঃস্ব বলছিল, সেই হঠাৎ করে তীব্র আত্মপক্ষ সমর্থনে নেমে পড়ে। এই স্ববিরোধিতাই তো জাকির পারভেজের লেখার মূল শক্তি। মানুষ যখন প্রত্যাখ্যাত হয় তার ইগো মারাত্মকভাবে আহত হয়। সেই আহত ইগোকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই মনস্তাত্ত্বিক কৌশলটা লাগে। নিজেকে পলিমাখা প্রান্তরে ফেলে রাখাটা আসলে কোনো দৈন্য নয়। ও আচ্ছা, তাহলে এটা কি এক ধরনের আত্মরক্ষা? ঠিক তাই। এটা একটা সাইকোলজিক্যাল আর্মার বা বর্ম। কারণ কেউ যখন নিজেই নিজেকে সবচেয়ে নিচে নামিয়ে ফেলে তখন তাকে আর নতুন করে নিচে নামানোর বা আঘাত করার সুযোগ থাকে না। দারুণ একটা পয়েন্ট। তো এই বর্মটা কেন দরকার হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের চিঠির মূল সংঘাতের জায়গায় যেতে হবে। চিঠিতে বলা হচ্ছে পদ্মাবতীর প্রচণ্ড স্বাধীনতা বোধের প্রলয়ঙ্করী ঝড় প্রেরকের ওপর দিয়ে বয়ে গেছে, আর পদ্মাবতীর চিন্তার যে দুর্ভেদ্য প্রাচীর, সেখানে নাকি একটা অপূর্ব ফাটল ধরেছে। হ্যাঁ, আর এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। ঠিক। সাধারণ যুক্তিতে তো মনে হওয়ার কথা যে মনের প্রাচীরে ফাটল ধরলে প্রেরকের খুশি হওয়া উচিত, কারণ সেই ফাটল দিয়েই তো ভেতরে ঢোকার সুযোগ তৈরি হয়। কিন্তু উল্টো তিনি বলছেন, এই ফাটলের কথা শুনে তিনি গভীর উদ্বেগে নিমজ্জিত হয়েছেন। ফাটলটা নাকি একটা অদৃশ্য ক্ষত যা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন? সে কি পদ্মাবতীর স্বাধীন সত্তাকে ভয় পাচ্ছে? আসলে এখানে ফাটল শব্দটার অর্থ একটু অন্যরকম। ফাটল বলতে এখানে কোনো দুর্বলতার কথা বোঝানো হচ্ছে না।
এই ফাটলটা হলো, বলতে গেলে এটা একটা বিশ্বাসের ফাটল। পদ্মাবতী যে প্রেরককে অযোগ্য প্রেমিক বা ভালো প্রেমিক নই বলে অপবাদ দিয়েছেন। আচ্ছা, সেটাই তাহলে সেই প্রলয়ঙ্করী ঝড়। একদম। আর প্রেরকের উদ্বেগের কারণ হল তিনি বুঝতে পেরেছেন পদ্মাবতীর রাজকীয় আভিজাত্য এবং তার নিজের তীব্র অনুরাগের মধ্যে একটা অলঙ্ঘনীয় ব্যবধান তৈরি হয়ে গেছে। তিনি তো করুণার ভিখারি হয়ে আসেননি, তিনি সমমর্যাদার অধিকার চেয়েছিলেন। তার মানে সে একদিকে সমমর্যাদা দাবি করছে, আবার নিজেকে পলিমাখা প্রান্তরের নগণ্য মানুষ বলছে। বৈপরীত্যটা খুব অদ্ভুত। আর এই যে অযোগ্য প্রেমিক অপবাদ, এর পেছনেও তো একটা ঘটনা আছে। চিঠিতেই বলা আছে, ভালোবাসা না পাওয়ার হাহাকার থেকে প্রেরক নিজেই কিছু অভিমানী শব্দ ব্যবহার করে পদ্মাবতীর কোমল হৃদয়ে আঘাত করেছেন। হ্যাঁ, রূঢ় কথাগুলো কিন্তু প্রেরক নিজেই বলেছেন। আর ঠিক এই জায়গাতেই মানুষের একটা অদ্ভুত ডিফেন্স মেকানিজম কাজ করে। নিজের ভুল যাকে তিনি সরাসরি স্বীকার করছেন না, বরং সেটাকে জাস্টিফাই করার পথ খুঁজছেন। এর মানে কি দাঁড়াচ্ছে? তিনি বলছেন পদ্মাবতী কেবল শব্দের কঠোরতাটুকুই দেখলেন, কিন্তু পেছনের তৃষ্ণার্থ আত্মার আর্তনাদ শুনতে পেলেন না। এটা তো রীতিমতো একটা মাইন্ড গেম। হ্যাঁ, পুরোপুরি। এটা নিজের অপরাধবোধ থেকে বাঁচার জন্য দায়ভারটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। মানে, আমি তোমাকে আঘাত করেছি ঠিকই, কিন্তু আঘাতের পেছনের ভালোবাসাটা তুমি দেখলে না কেন? আমি বোকা দিলাম, আবার আমি উল্টে দোষ দিচ্ছি যে তুমি কষ্টটা বুঝলে না কেন। প্রেরক আক্ষেপ করে বলছেন, একজন সৃজনশীল পদ্মাবতীও কি নেতিবাচকতার মেঘে ঢাকা পড়তে পারেন? মানে প্রশংসা করার ছলে খুব সূক্ষ্মভাবে ছোট করা হচ্ছে। যদি আমরা একটু বড় পরিসরে দেখি, ভালোবাসায় মানুষ কিভাবে নিজের ভুলকেও মহিমান্বিত করতে চায়, এটা তার নিখুঁত উদাহরণ। এরপর প্রেরক বলছেন, তার ব্যাকুলতা যদি ধৃষ্টতা মনে হয়, তবে তিনি নতশিরে দায়ভার গ্রহণ করছেন। এই নতশিরে শব্দটার মধ্যেও তো মনে হয় একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ ব্যাপার আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। এর মধ্যে সত্যিকারের কোনো অনুশোচনা নেই, আছে তীব্র অভিমান আর সূক্ষ্ম অভিযোগ। এই মনস্তাত্ত্বিক জটিলতাই লেখাটাকে এত টান টান করে তুলেছে। শুধু তাই নয়, নিজের আঘাত করাটাকেও কাব্যিক রূপ দেওয়া হয়েছে। বলা হচ্ছে তার প্রতিটি দীর্ঘশ্বাস নাকি ছিল পদ্মাবতীর ললাটে প্রশান্তির চন্দন লেপে দেওয়ার জন্য। মানে নেতিবাচক আচরণকেও মানুষ কতটা সুন্দরভাবে রোম্যান্টিসাইজ করতে পারে। হ্যাঁ, যেন সমস্ত রাগ বা রূঢ় শব্দগুলো আসলে পদ্মাবতীর মঙ্গলের জন্যই ছিল। এই যে পুরো মাইন্ড গেমটা, এরপর চিঠির একদম শেষে এসে একটা চূড়ান্ত পরিণতি আসে। এত কিছুর পর প্রেরকের আসল চাওয়াটা কি? ভালোবাসার কেমন সংজ্ঞা তিনি দাঁড় করাচ্ছেন? এই পরিণতিটা গতানুগতিক মিলনের আকাঙ্ক্ষা নয়। এত অভিযোগের পর প্রেরক কিন্তু পদ্মাবতীকে নিচে নেমে আসতে বলছেন না, উল্টো বলছেন পদ্মাবতী যেন তার ওই জেদ আর আভিজাত্য নিয়ে শ্রেষ্ঠত্বের শিখরেই বসে থাকে। ও আচ্ছা, তার মানে সে নিজেও তার না পাওয়ার তৃষ্ণা নিয়ে শ্রেষ্ঠ হতে চাইছে। ঠিক তাই। তিনি শুধু পদ্মাবতীর হৃদয়ে একটা কম্পন হয়ে থাকতে চান, এমন একটা কম্পন যা আজীবন পদ্মাবতীকে মনে করিয়ে দেবে যে পৃথিবীতে এমন কেউ একজন ছিল। আর ঠিক এই জায়গাতে চিঠির সবচেয়ে শক্তিশালী লাইনটা আসে। আমরা শুরুতে যেটা নিয়ে বলছিলাম, ভালোবাসা তো কেবল পাওয়ার নাম নয়, ভালোবাসা হলো আগ্নেয়গিরির পাশে দাঁড়িয়ে শীতল ঝর্ণার স্বপ্ন দেখা। এই ধারণাটা কতটা তীব্র! জেনে শুনে আগুনে পুড়তে যাওয়া আর সেই উত্তাপটাকে রোম্যান্টিসাইজ করা। আগ্নেয়গিরি এখানে পদ্মাবতীর প্রচণ্ড স্বাতন্ত্র্য ও আভিজাত্যের রূপক। এর পাশে দাঁড়ানো মানেই প্রতিনিয়ত পুড়ে যাওয়ার ঝুঁকি, আর শীতল ঝর্ণা হল সেই কাঙ্ক্ষিত প্রশান্তি, যেটা হয়তো সে কখনোই পাবে না। একদম। আর জাকির পারভেজের সিরিজটি কেন পাঠকদের এত আলোড়িত করে, তার উত্তরে এখানেই। এখানে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির তৃষ্ণাকে বেশি উদযাপন করা হয়েছে। চিঠির শেষে তিনি নিজেকে একজন চির তৃষ্ণার্ত মুসাফির বলেছেন, যার কোনো গন্তব্য নেই, শুধু অনন্তকাল এই তৃষ্ণা বুকে নিয়ে হাঁটা। এই আলোচনাটা করতে গিয়ে মনে হচ্ছে আমরা যেন মানুষের মনের খুব জটিল একটা গোলক ধাঁধায় ঘুরে এলাম। যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই চিঠি শুধু দুজনের ব্যক্তিগত ব্যাপার নয়। একদম না। এটি মানুষের অহংবোধ, তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসার ধূসর রূপের প্রতিচ্ছবি, যেখানে মানুষ একাধারে সম্পূর্ণ আত্মসমর্পণের কথা বলে, আবার পরক্ষণেই নিজের ইগোটে বাঁচানোর জন্য যুক্তি সাজায়। হ্যাঁ, ফাটলের উদ্বেগ, শব্দের আড়ালে হাহাকার, আর শেষে আগ্নেয়গিরি আর ঝর্ণার রূপক, সব মিলিয়ে অসাধারণ একটা দলিল।
তো আজকে আমাদের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা ভাবনার জায়গা তৈরি হয়। কি সেটা? চিঠিতে তো বলা হলো যে ভালোবাসা মানে আগ্নেয়গিরির পাশে দাঁড়িয়ে শীতল ঝর্ণার স্বপ্ন দেখা। কিন্তু সত্যিই কি তা সম্ভব, নাকি সত্যিকারের তীব্র প্রেমে একটুখানি আত্মহনন বা পুড়ে যাওয়ার ঝুঁকি থাকাটা একেবারে অনিবার্য? যখন সেই আগ্নেয়গিরি সত্যিই বিস্ফোরিত হয়, তার গনগনে লাভার সামনে কি সেই স্বপ্ন দেখা মুসাফিরের আর কোনো অস্তিত্ব বাকি থাকে, নাকি সেই ভস্মীভূত হওয়াই আসলে এই তীব্র প্রেমের চূড়ান্ত পরিণতি? এই ভাবনার রেশ ধরেই আজকের মতো আমাদের এই গভীর আলোচনার সমাপ্তি টানছি।